বিক্ষোভের মুখে স্থান ত্যাগ করলেন সাবেক গভর্নর আহসান এস মনসুর, যদিও হুমায়ুন নূর বলছেন মবের মুখে, এবং উনি বের হয়ে যাওয়ার পর গভর্নর উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্যরা এবং যাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন। এটা কি আসলে হওয়ার কথা ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। এক কথায় বলবো, বিএনপি যে বার্তাটা দিতে যাচ্ছে, বিএনপির প্রধান এবং প্রধানমন্ত্রী, তার সাথে আজকের বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে এটা মানানসই না। আমরা গত 1.5 বছর ধরে যে মবের ধারাবাহিকতা দেখছিলাম, আমরা ভেবেছিলাম এটি শেষ হয়ে যাবে। ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে এই যে মবের দৌরাত্ম্যটা কমে আসছে, কিন্তু কোথাও কোথাও আবার মাঝে মধ্যে এক ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে। গত 1.5 বছরে মানুষের মধ্যে এক ধরনের ভয় ছিল, ভীতি ছিল। আবার যারা এই মবে অভ্যস্ত তারা এক ধরনের সাহস পেয়েছে। সেই সাহসটা এখন পর্যন্ত তাদের আছে এই কারণে যে এই মবের সাথে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগটা এখনও শুরু হয়নি, এবং এই শুরু না হওয়াটাই তাদেরকে উদ্বুদ্ধ করছে, সাহসী করছে যে এখানে মব করার কারণে অনেকেই অনেক সময় যেহেতু নিষ্কৃতি পেয়েছে, সুতরাং আজকেও মবের হাত থেকে আমাদেরকে কেউ কিছু বলবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগের ক্ষেত্রে আমি এটি বললাম, আমার কাছে তার থেকে আরও শঙ্কাজনক মনে হয়েছে যে এটি ভবিষ্যতে আরও ঘটতে পারে। অর্থমন্ত্রী যেটি বলেছেন, আমরা তাদের পক্ষ থেকে যে আশ্বাস এবং প্রতিশ্রুতিগুলো পাচ্ছি এবং কোনো কোনো প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু হয়েছে, তার সঙ্গে এটি যায় না। বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে আপা বললেন, এই বিষয়ে আমার 2-3টি কথা আছে। এক হচ্ছে, বাংলাদেশের নতুন নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। শেখ হাসিনা চলে গেলেন আগস্টের 5 তারিখে। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। তিনি নিয়োগ পেয়েছিলেন 5 আগস্টের পর। তিনি কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন? তিনি কি বিএনপি করতেন? তিনি কি বাম রাজনীতি করতেন? না, তার সাথে জামাতের রাজনীতির একটা সম্পর্ক এবং সংযোগ ছিল। তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন থেকে। আমি শেষ করার পরে আপনি আমাকে কিন্তু স্বীকার করতেন না যে দলীয় নিয়োগগুলো হয়েছে। আজকে কিন্তু প্রসঙ্গবশত কথাটা উঠে আসলো। জামাতের তার কোনো পদ পদবি ছিল বলে আমরা পাইনি। আপনি পদ পদবি না থাকলেও আপনি যে এজাজ সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন সিটি কর্পোরেশনের, আমরা কি ভেবেছিলাম যে একজন সৎ মানুষকে দায়িত্ব দিয়েছেন, তিনি পরিবেশের ব্যাপারে অনেক কিছুর ব্যাপারে তার একটা অভিজ্ঞতা আছে। এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাকে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি খুঁজে এনে একজন সুশীলকে, একজন নির্দলীয় মানুষকে, নিরপেক্ষ মানুষকে দায়িত্ব দিলেন। আমি ওই জায়গাটা আসছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে উপাচার্যদের নিয়োগ দেওয়া হলো, কোথাও জামাত, কোথাও বিএনপি। তাহলে নির্বাচনের আগে, গণঅভ্যুত্থানের পরে এই যে নিয়োগগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, সেটি কি সঠিক ছিল? তখন তো জামাতও পাওয়ারে আসেনি, বিএনপিও পাওয়ারে আসেনি। তখন তো বিএনপির পরামর্শ অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। তার অর্থ হলো যে এই যে ভাগাভাগিটা 5 আগস্টের পরেই শুরু হয়েছিল এবং সেটা অনৈতিকভাবে, কারণ গণঅভ্যুত্থানের একমাত্র শক্তি জামাত এবং বিএনপি ছিল না, আরও অনেকেই ছিল। কিন্তু আমরা সেই প্রশ্নটা তখন তুলিনি। এখন যখন বিএনপি আমলাদেরকে সরিয়ে সিটি কর্পোরেশনগুলো বিভিন্ন জায়গায় তার অনুগতদেরকে নিয়োগ দিচ্ছে, তখন প্রশ্নটা উঠছে, একটা নির্বাচিত সরকার কাকে কোথায় নিয়োগ দিবে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে এটা বলার, আমি আমার আকাঙ্ক্ষার কথা বলতে পারি, কিন্তু আমার এই আকাঙ্ক্ষা শতভাগ বাস্তবায়িত হবে এটা সম্ভবত সঠিক না। কারণ একটা রাজনৈতিক সরকারকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য অনেকগুলো কৌশল এবং নীতি অনুসরণ করতে হয়। এখন আমি যদি এই যে এজাজের মতন লোকজনকে নিয়ে এসে এখানে বসাই, তাহলে তার যে রাজনৈতিক কর্মসূচি সেটি বাধাগ্রস্ত হতে পারে। এখন আপনি এই জায়গাগুলোতে কাদেরকে নিয়োগ দিবেন? আমাদের নির্বাচনের মধ্য দিয়ে যদি স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত করা যেত সেটি ভালো হতো, কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করলাম, কেন করলাম?
কারণ তারপরে রোজা, তারপরে ঈদ, তারপরে বর্ষাকাল, এই আলোচনাগুলো বিবেচনাগুলো নিয়ে এসেই কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনটা হয়েছিল। তাহলে আমি যদি 12ই নির্বাচনের 7 দিন পরে আমি যদি বলি যে না, সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বসানো উচিত ছিল, এখন যে কোনো নির্বাচন সম্ভব নয়, 12 তারিখের পরে রোজা শুরু হয়ে গেছে, এটা তো আমি বলেই আমি জাতীয় নির্বাচনটা করলাম। তার মানে হচ্ছে যে আমি এখন যখন এই প্রশ্নটা তুলছি তখন এটিকে নিয়ে আমি একটা বিতর্ক তৈরি করতে চাই বলে এটি তুলছি। কারণ আমি 12 তারিখের পরে নির্বাচন করা যাবে না এটি কিন্তু বলেছি। এখন আমার যেটা করণীয়, অনন্তকাল যেন এই যে প্রতিনিধি যারা বসেছেন তারা এখানে বসে না থাকেন। দ্বিতীয়ত, তাদের কাজগুলো যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়। আমরা এর আগে সিটি কর্পোরেশনগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন, আমি এজাজের কথা বললাম, আমরা আগের যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টার সম্পর্কে প্রচুর বিতর্কের কথা আমরা শুনেছি। এই ধরনের বিতর্ক যাতে তৈরি না হয় এটি আমরা চাইব, এবং স্বল্প সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে স্থানীয় সরকার ফিরে আসুক, এটাও আমরা চাইব।